হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও শুরু করার আগে সবাই লাইক আর শেয়ার করে দিন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করে আজকের ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ডেস্টিনি গিল্ডের লোকেরা কাউকে ডেনজনের ভেতরে যেতে দিচ্ছিল না। আর এটা দেখার পরে লিনমিও বলতেছিল আমার লেভেল আপের মধ্যে কেউ আসতে পারবে না, এখানে যে কোনো কিছু কারণ হতে পারে, কিন্তু ডেস্টিনি গিল্ড আমার লেভেল আপের রাস্তায় আসতেছে আর এটা কখনোই আমি হতে দিতে পারি না। এটা বলে ও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ডেস্টিনি গিল্ডের লোকেদেরকে ও এখানে থাকা সবাইকে ওয়ার্নিং দিয়ে বলতেছিল তোমরা যদি এখানে বেঁচে থাকতে চাও তাহলে কখনোই ডেস্টিনি গিল্ডের সাথে পাঙ্গা নিবে না। আর তখনই ওখানে লিনময় চলে আসে। আর লিনময় ওইখানে আসার পরে বলতেছিল তোমরা আমার লেভেল আপের রাস্তায় আসতেছো, তো তোমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। আর এটা শোনার পরে ডেস্টিনি গিল্ডের একটা মেম্বার বলতেছিল তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি জানো না তুমি কার সাথে কথা বলতেছো? তুমি ডেস্টিনি গিল্ডকে বলতেছো এখান থেকে চলে যাওয়ার জন্য। ওদের কথা শোনার পর লিনময় আবারও বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। তখন ডেস্টিনি গিল্ডের ওই মেম্বারটা লিনময়ের উপরে ওর অ্যানালিটিক্স স্কিল ইউজ করে। আর ওই মেম্বারটা লিনময়ের উপরে অ্যানালিটিক্স স্কিল ইউজ করার পরে জানতে পারে লিনময় লেভেল 12 এর একটা নেক্রোম্যান্সার। তখন ওই মেম্বারটা লিনময়কে বলতেছিল তুমি কি একদমই আমাদের কথা বুঝতে পারতেছো না? তুমি তো বাইরে গিয়ে মনস্টারদেরকে মেরে লেভেল আপ করতে পারবে, তো তোমার এখানে ডেনজনের ভেতরে যাওয়ার কারণটা কি? আর ওইখানে যত সব নরমাল প্লেয়ার ছিল ওরা সবাই লিনময়কে ওইখানে থামতে বলে, কারণ ওরা সবাই মনে করতেছিল যে লিনময়ের কাছে অতটা পাওয়ার নেই যে লিনময় একাই ডেস্টিনি গিল্ডের সাথে পাঙ্গা নিতে পারবে। আর ডেস্টিনি গিল্ড যদি লিনময়ের উপরে বেশি রেগে যায় তাহলে ওরা লিনময়কে মেরেও ফেলতে পারে। আর তখন ডেস্টিনি গিল্ডের ওই মেম্বারটা লিনময়ের অরা দেখার পরেই আনকমফোর্টেবল ফিল করতে শুরু করে, কারণ লিনময়ের অরাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে লিনময়ের অরার কারণে ওকেও ভয় লাগতেছিল। আর তখন ডেস্টিনি গিল্ডের ওই মেম্বারটা লিনময়ের এগেইনস্টে একটা স্কিল ইউজ করে। আর স্কিল ইউজ করতে করতেই বলেছিল তুমি যদি আর এক পা সামনে বাড়াও তাহলে ডেস্টিনি গিল্ড তোমাকে মেরে ফেলবে, কিন্তু লিনময় ওদের কোনো কথাই শুনে না। আর অন্যদিকে ডেস্টিনি গিল্ডের যতগুলো মেম্বার ছিল ওরা সবাই লিনময়ের সাথে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। আর তখন ডেস্টিনি গিল্ডের ওই মেম্বারটা বাকি সব মেম্বারদেরকে অ্যাটাক করার জন্য অর্ডার দেয়। আর তখন লিনময়ের স্কেলেটন সোলজারটা ডেস্টিনি গিল্ডের ওই মেম্বারটার উপরে অ্যাটাক করার জন্য দৌড়াচ্ছিল। আর এটা দেখার পর ডেস্টিনি গিল্ডের ওই লোকটা বলতেছিল এটা লেভেল 12 এর নোবডি কখনোই আমার এই শিল্ডটাকে ভাঙতে পারবে না। আমি যদি কারো উপরে অ্যাটাক না করে দাঁড়িয়েও থাকি তবু আমার শিল্ডটা ভাঙতে পারবে না। আর তুমি যদি চাও তাহলে আমার উপর অ্যাটাক করে দেখতে পারো। কিন্তু যখনই লিনময়ের স্কেলেটন সোলজার গিয়ে ওই শিল্ডের উপরে অ্যাটাক করে, কিন্তু লিনময়ের স্কেলেটন সোলজারের একটা অ্যাটাক করার সাথে সাথে ওই শিল্ডের উপরে ক্র্যাক করা শুরু করে। আর এটা দেখার পরে ডেস্টিনি গিল্ডের ওই লোকটা ভাবতেছিল এটা কোন ধরনের সামান মনস্টার যার অ্যাটাকের কারণে আমার এই শিল্ডের মধ্যে ফাটল ধরেছে। আমার এই শিল্ডটা কমসে কম 5টা অ্যাটাক নিতে পারতো সেম লেভেলের ওয়ারিয়ারের পক্ষে, কিন্তু আমার তো একটা কম লেভেলের সেলের অ্যাটাকের কারণে এই শিল্ডটা কিভাবে ভাঙতে পারে? আর তারপরে ওই লোকটা মনে মনে ভাবতেছিল আমি এই স্কেলেটন ওয়ারিয়ারের শুধুমাত্র আর একটা অ্যাটাকে আটকাতে পারবো, আর তারপরে আমার এই শিল্ডটা ভেঙে যাবে। আর তখনই ও বুঝতে পারে স্কেলেটন ওয়ারিয়ারের পাওয়ার আরো বেড়ে গেছে। আর এ যদি আমার এই শিল্ডের উপরে অ্যাটাক করে তাহলে আমার এই শিল্ডটা এখানেই ভেঙে যাবে আর তার সাথে সাথে আমি এখানেই মারা যাবো। আর তখনই ওই লোকটা ওইখানে ফায়ার রিপালশন ড্রিঙ্ককে ইউজ করে। আর সেই কারণে ওই স্কেলেটন ওয়ারিয়ারটা একটু দূরে সরে যায়। আর তখন ওই লোকটা ওর সাথে থাকা লোকেদেরকে বলতেছিল আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছো, তোমরাও আমার সাথে অ্যাটাক করো। আর সেই সাথে ও মনে মনে ভাবতেছিল আমি একটুর জন্য এই স্কেলেটন ওয়ারিয়ারের হাত থেকে বেঁচে গেছি। আর তখন ডেস্টিনি গিল্ডের যত সব লোক ছিল ওরা সবগুলো লিনময়ের স্কেলেটন সোলজারের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। ওইখানে ডেস্টিনি গিল্ডের একটা নাইট লিনময়ের স্কেলেটন ওয়ারিয়ারের উপরে ডাইরেক্টলি একটা অ্যাটাক করে, কিন্তু ওই অ্যাটাকটার কারণে এত বেশি প্রেসার রিলিজ হয় যে ওই প্রেসারের কারণে ওই নাইটও পিছনে সরে যায়। আর এটা দেখার পর ওই নাইটটা ভাবতেছিল আমি তো একজন নাইট আর আমার ফিজিক্যাল পাওয়ার আর স্ট্রেংথ অন্য সব লোকের থেকে অনেক বেশি, তাহলে একটা সামানিং ক্রিয়েচার এত ইজিলি আমাকে কিভাবে হারাতে পারলো? আর তখনই ওই লোকটার সামনে আরো একটা স্কেলেটন সোলজার চলে আসে। আর তখনই ওই লোকটা বলতেছিল তাড়াতাড়ি গিয়ে সামানারকে মারো, তোমরা যদি সামানারকেই মেরে ফেলো তাহলে এই স্কেলেটন ওয়ারিয়ার গুলো অটোমেটিক্যালি ডিস্ট্রয় হয়ে যাবে। আর তখনই একটা আর্চার অ্যারোগেন্টলি লিনময়কে বলতেছিল তুমি যদি ডেস্টিনি গিল্ডের সাথে পাঙ্গা নেওয়ার ট্রাই করেছো তাহলে তোমাকে আজকে এইখানেই মরতে হবে। আর এটা বলতে বলতে ওই আর্চারটা 3টা অ্যারো একসাথে করে লিনময়ের উপরে অ্যাটাক করে। আর ওই আর্চারের সাথে থাকা আরো একটা লেডি আর্চার লিনময়ের উপরে অ্যাটাক করে। আর এটা দেখার পরে আমার দেবসেনা আর বাহুবলীর কথা মনে পড়ে। অন্যদিকে লিনময়ের ওইখানে যখন ওই অ্যারোগুলো আসতেছিল তখন ওইখানে থাকা সবগুলো লোক লিনময়কে ওইখান থেকে সরে যেতে বলে আর ওই অ্যারোগুলোকে ডজ করতে বলে, কিন্তু লিনময় ওই অ্যারোগুলোকে ডজ না করে লিনময়ের ওইখানে আরো কয়েকটা স্কেলেটন ওয়ারিয়ারকে সামন করে। আর ওই সব স্কেলেটন ওয়ারিয়ার ওইখানে আসার সাথে সাথে ওই অ্যারোগুলোকে ব্লক করে। আর ওই আর্চার দুটো এখানে এতগুলো আনডেড সোলজারকে দেখার পরে একেবারেই অবাক হয়ে যায়। আর তখনই ওরা বুঝতে পারে যে এই ছেলেটা এখানে একটার থেকেও বেশি অনেকগুলো আনডেড সোলজারকে সামান করতে পারে। আর তখনই ডেস্টিনি গিল্ডের ওই মেম্বারটা ওর বাকি সব টিমমেটকে বলেছিল তোমরা আমার জন্য কিছু টাইম বাই করো আর ওকে তোমরা আটকে রাখো, আমি আমার অনেক পাওয়ারফুল একটা স্কিল ইউজ করব। আর তখনই ওই লোকটা লিনময়ের উপর অনেক ভয়ঙ্কর একটা অ্যাটাক করে। আর এটা দেখার পরে বাকি সব লোক বুঝতে পারে বাকি সকল লোকের পক্ষে এই অ্যাটাকটা অনেক পাওয়ারফুল আর একটা ইন্টেন্স অ্যাটাক। আর এই অ্যাটাকটাকে নর্মাল কোনো প্লেয়ার একদমই আটকাতে পারবে না। আর এই অ্যাটাকটার নাম ছিল ফায়ার সার্পেন্ট ডান্স। আর এই স্কিলটা শুধুমাত্র 3 জনের মধ্যে একজন মেজে লার্ন করতে পারে, তাও আবার ওর কাছে যদি ট্যালেন্ট থাকে তবেই। আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট অ্যাটাক যেটা লেভেল 20 একটা মেজ করতে পারে নিজের লেভেল গ্যাপের মধ্যে। আর যখন লিনময়ের ওইখানে ওই অ্যাটাকটা আসতেছিল তখন লিনময়ের পেছনে ওর সবগুলো আনডেড সোলজার দাঁড়িয়েছিল। অন্যদিকে ডেস্টিনি গিল্ডের ওই লোকটা ভাবতেছিল আমার মনে হয় আমার এই অ্যাটাকের কারণেই এই ছেলেটা এখানেই মারা যাবে, কিন্তু লিনময়ের যতগুলো স্কেলেটন সোলজার ছিল ওরা সবাই ওদের বডির উপরে ওই ফায়ার সার্পেন্ট ডান্স অ্যাটাকটাকে নেয়। আর এই অ্যাটাকটার ফলে লিনময়ের কোনো ক্ষতিই হয় না। আর তখনই আমরা দেখতে পাই ওই সব স্কেলেটন সোলজার আবারও ডেস্টিনি গিল্ডের লোকেদের উপরে অ্যাটাক করার জন্য দৌড়ে যাচ্ছিল। আর এটা দেখার পরে ডেস্টিনি গিল্ডের লোকেরা ভাবতেছিল
ভাবতেছিল আর এটা কিভাবে সম্ভব, এত পাওয়ারফুল একটা অ্যাটাককে এই স্কেলেটন ওয়ারিয়ার গুলো নিজের বডির উপর নিতে পারলো কিভাবে, আর এই স্কেলেটন ওয়ারিয়ার গুলো এত পাওয়ারফুল কিভাবে। আর এখানে যতগুলো স্কেলেটন ওয়ারিয়ার আসতেছে এগুলো তো আমাদের ডেস্টিনি গিল্ডের মেম্বারদের থেকেও অনেক বেশি। আর এটা দেখার পর ডেস্টিনি গিল্ডের সবাই অনেক ভয় পেয়ে যায়। আর তখন ডেস্টিনি গিল্ডের ওই লোকটা সবাইকে বলতেছিল সবাই তাড়াতাড়ি আমাদের ফরমেশন স্টার্ট করো, আর তারপরে আমরা এই সেলটার উপরে অ্যাটাক করব। আর যতগুলো আমাদের সাপোর্টিং মেম্বার আসো তারা সবাই ফ্রন্ট লাইনে থাকা সব মেম্বারকে এনহ্যান্স করো। আর ওদের পেছনে যতগুলো সাপোর্টিভ মেম্বার ছিল ওরা সবাই সামনে থাকা মেম্বারদেরকে এনহ্যান্স করতেছিল আর ওদের সকল এট্রিবিউটকে এনহ্যান্স করতে শুরু করে। তখন ওই লোকটা মনে মনে ভাবতেছিল আমাদের সাপোর্টিং টিম তো অনেক ভালোভাবেই কাজ করতেছে, আমার মনে হয় আমাদের সাপোর্টিং টিমের এই কাজটার কারণে আমরা এই সেলেটার স্কেলেটন ওয়ারিয়ার গুলোকে অনেক ইজিলি হারাতে পারবো। আর এখানে ডেস্টিনি গিল্ডের যতগুলো মেম্বার ছিল ওরা সবাই অত্যন্ত অভিজ্ঞ ছিল আর ওরা সবাই জানতো যে কিভাবে টিম ওয়ার্কে কাজ করতে হয়। আর ওইখানে ওই লোকটা মনে মনে ভাবতেছিল আমাদের ডেস্টিনি গিল্ড একদম আনবিটেবল, কেউ আমাদের ডেস্টিনি গিল্ডের সাথে পাঙ্গা নিয়ে একদম বেঁচে থাকতে পারবে না। অন্যদিকে লিনমে ওইখানে থাকা যতগুলো নর্মাল প্লেয়ার ছিল ওদের সবাইকে পিছনে সরে যেতে বলে। আর তারপরে লিনমে ওর সোল ফ্লেমকে অ্যাক্টিভেট করে আর ডেস্টিনি গিল্ডের একটা মেম্বারের উপরে ওর সোল ফ্লেমকে ইউজ করে। আর লিনমের সোল ফ্লেমের কারণে ওই মেম্বারটা অনেক পেইনের মধ্যে ছিল। আর ওইখানে ওদের টিমের যতগুলো হিলার ছিল ওরা সবাই ওই মেম্বারটাকে হিল করার চেষ্টা করতেছিল। আর তখন ডেস্টিনি গিল্ডের কিছু লোক ভাবতেছিল আমার মনে হয় আমাদের হিলাররা আমাদের এই লোককে অনেক ভালোভাবে হিল করে দিয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওইখানে থাকা হিলার গুলো বুঝতে পেরেছে যে ওই লোকটা অলরেডি মারা গেছে। আর এটা দেখার পরে ওইখানে থাকা সবগুলো হিলার একেবারেই ভয় পেয়ে যায়। আর তখনই ডেস্টিনি গিল্ডের ওই লাল চুলওয়ালা লোকটা ভাবতেছিল এটা কিভাবে সম্ভব হতে পারে, আমাদের টিমের মধ্যে এতগুলো হিলার থাকার পরেও এই লোকটা কিভাবে মারা যেতে পারে। আর তারপরে ও বুঝতে পারে যে আমার মনে হয় শুধুমাত্র এই একটা সেলের কারণেই আমাদের পুরো ডেস্টিনি গিল্ডকে আজকে ওয়াইপ আউট হয়ে যাবে। আর অন্যদিকে লিনমে ওর যতগুলো স্কেলেটন সোলজার ছিল ওদের সবাইকে অ্যাটাক করার জন্য অর্ডার দেয়। আর তখন এই ডেস্টিনি গিল্ডের লিডার ওদের সবাইকে অর্ডার দেয় লিনমের ওই সব স্কেলেটন সোলজারের উপর অ্যাটাক করার জন্য। আর ডেস্টিনি গিল্ডের যতগুলো নাইট ছিল ওরা সবাই ওদের ফিল্ডকে অ্যাক্টিভেট করে যাতে ওরা সবাই ফ্রন্ট লাইনে হওয়া ড্যামেজকে আটকাতে পারে। কিন্তু লিনমের স্কেলেটন ওয়ারিয়ারের পাওয়ার এত বেশি ছিল যে ওইসব ট্যাঙ্কের পক্ষেও লিনমের স্কেলেটন সোলজারগুলো অ্যাটাককে আটকানোটা অনেক কঠিন ব্যাপার ছিল। তখন ডেস্টিনি গিল্ডের ওই লোকটা ভাবতেছিল আমাদেরকে তো কেউ না কেউ তো সাপোর্ট করবে তাই না, কিন্তু আমাদের সাপোর্টাররা গেল কোথায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই লিনমের স্কেলেটন ওয়ারিয়ার গুলো ফ্রন্ট লাইনে থাকা সবগুলো ট্যাঙ্ককে মেরে ডেস্টিনি গিল্ডের বাকি সব ইনার লাইনের মেম্বারদেরকে মারতে শুরু করে। আর ওইখানে লিনমে ওর সোল ফ্লেম অ্যাটাক ইউজ করে ওদের সবাইকে মেরে ফেলে। আর তখনই ওই লোকটা বুঝতে পারে যে ডেস্টিনি গিল্ডের জন্য আজকে এই ওয়ারটা শেষ হয়ে গেছে, কারণ ওরা এই সিলেটার সাথে একদমই জিততে পারবে না, কারণ ওদের সর্বশেষ আশা ওদের ফরমেশনটাও ভেঙে গেছে। আর তখন ওই লোকটা ওর সকল টিমমেটকে বলতেছিল এখান থেকে পালানোর জন্য, কারণ ওরা এই সিলেটার সাথে আর ওর স্কেলেটন ওয়ারিয়ার গুলোর সাথে একদমই পারবে না। আর ও এইসব দেখার পরে অনেক ভয় পেয়ে গেছিল। আর তখনই লিনমে ডেস্টিনি গিল্ডের লোকেদেরকে বলতেছিল পালানোর জন্য তোমার কোনো রাস্তায় আর বাকি নেই, তোমাদের সবাইকে আজকে এখানেই মরতে হবে। আর তখনই লিনমে ওর কপস এক্সপ্লোশন টেকনিককে ইউজ করে আর ডেস্টিনি গিল্ডের যতগুলো ডেড মেম্বার ছিল ওদের সবারই কপসকে এক্সপ্লোড করতে শুরু করে। আর যখন ডেস্টিনি গিল্ডের লোকেদের কপস গুলো এক্সপ্লোড হচ্ছিল তখন ও বুঝতে পারে যে ওর স্কিলটা এনহ্যান্স হওয়ার কারণে ওই স্কিলটার ব্লাস্ট রেডিয়েন্স আর ইফেক্টিভনেস অনেক বেড়ে গেছে। আর সেই কারণে লিনমে ওইখানে অনেকগুলো অ্যাটাক একসাথেই করতে পারতেছিল। আর এখানে একটা নাইটের হেলথ সবচেয়ে বেশি থাকে বাকি সব প্রফেশনের থেকে, কিন্তু লিনমে ওর কপস এক্সপ্লোশন টেকনিকের সাহায্যে ওই সব নাইটকেও একটা অ্যাটাকের মধ্যেই মারতে পারতেছিল। আর লিনমে যেহেতু 100% ড্যামেজ দিতে পারতেছিল ওদের সবাইকে, তখন ডেস্টিনি গিল্ডের কোনো লোকের পক্ষে বাঁচাটা একেবারেই অসম্ভব লিনমের ওই কপস এক্সপ্লোশন অ্যাটাকের হাত থেকে। আর তখন ডেস্টিনি গিল্ডের একটা লোক দৌড়াতে দৌড়াতে ওর লিডারের সামনে যাচ্ছিল আর ওদের লিডারও তো ভয়ের মধ্যে ছিল আর ও নিজেকে বাঁচানোর জন্য পুরোপুরি ভাবে চেষ্টা করতেছিল। আর ওইখানে ও নিজের চোখের সামনেই নিজের টিম মেম্বারদেরকে মরতে দেখতেছিল। আর এই সব কিছু দেখার পরে ও অনেক ভয় পেয়ে যায়। আর শেষমেশ লিনমের কপস এক্সপ্লোশন টেকনিকের মাধ্যমে ওই লিডারও ওইখানে মারা যায়। আর লিনমে ওইখানে ডেস্টিনি গিল্ডের সবগুলো মেম্বারকেই মেরে ফেলে। আর ডেস্টিনি গিল্ডের সবগুলো মেম্বারকে মারার পরে লিনমে আবারও ওই ডেঞ্জনের ভেতরে চলে যায়। আর সবকিছু এভিডেন্স নষ্ট করার জন্য বাইরে যতগুলো কপস পড়ে আসছিল ওই সবগুলোকে কপস এক্সপ্লোশন টেকনিকের মাধ্যমে নষ্ট করে ফেলে। আর বাইরে যতগুলো লোক লিনমের এই কাণ্ডগুলো দেখতেছিল ওরা সকলেই ভয় পেয়ে গেছিল, কারণ ওরা সবাই বুঝতে পেরে গেছিল যে ডেস্টিনি গিল্ডের সকল লোকই মারা গেছে, এমনকি এখানে ওদের বডি পর্যন্ত বাঁচেনি। আর তখন ওই লোকগুলো চিন্তার মধ্যে পড়ে যায় আমরা এখন করবোটা কি, যদি ডেস্টিনি গিল্ডের অন্য লোকেরা জানতে পারে যে এখানে আমাদের উপস্থিত থাকা সত্ত্বেও ডেস্টিনি গিল্ডের সকল লোককেই মেরে ফেলা হয়েছে তাহলে তো ওরা আমাদেরকে একদমই ছাড়বে না। তখন ওদের মধ্যে থাকা একটা লোক বলতেছিল ডেস্টিনি গিল্ডের লোকেদের যে ব্যবহার, তাহলে ওরা যদি আমাদেরকে ধরে তাহলে ওরা আমাদেরকেই মেরে ফেলবে, আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে চলে যাওয়া উচিত। আর এখানে ডেস্টিনি গিল্ডের যতগুলো লোক ছিল ওরা সবাই তো মারা গেছে, তাহলে আমরা যদি কেউ এখানে না থাকি তাহলে আমার মনে হয় না আমাদের কারো কোনো সমস্যা হবে। আর ডেস্টিনি গিল্ড এই ব্যাপারে কোনো কিছুই জানতে পারবে না। তারপর আমাদের আধা ঘন্টা পরের সিন দেখানো হয় ডেস্টিনি গিল্ডের লিডার নাইটমেয়ার লেভেলের ডিফিকাল্টি লেভেলকে ক্লিয়ার করে বাইরে আসে, কিন্তু ডেস্টিনি গিল্ডের লিডার অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল কারণ ও এখনো গবলিন কিং এর কোডটা পায়নি। গিল্ড লিডার যখন বাইরে বেরিয়ে আসে তখন গিল্ড লিডারের সাথে থাকা একটা মেয়ে বলতেছিল বাইরে তো আমাদের গিল্ডের কোনো প্লেয়ারই নেই, আর শুধুমাত্র আমাদের গিল্ডের প্লেয়ারই নয় অন্য কোনো প্লেয়ারই নেই বাইরে। তখন গিল্ড লিডার বলতেছিল জাহজি আর ডেস্টিনি গিল্ডের বাকি সব লোক কোথায় গেছে আর ওরা সবাই একসাথে গায়েব হয়ে যেতে পারে কিভাবে। তখন গিল্ড লিডার ওর সাথে থাকা একটা মেম্বারকে বলে তুমি ওদের সবাইকে মেসেজ পাঠিয়ে দাও, যদি ওরা আশেপাশে থাকে তাহলে ওরা জানে তাড়াতাড়ি এখানে চলে আসে। তারপর গিল্ড লিডার মনে মনে ভাবতেছিল আমার এখানে একদমই ভালো ফিল হচ্ছে না, আমি তো একটা জিনিস একদমই বুঝতে পারতেছি না যে ওদের সাথে একসাথে কি হয়ে গেল যে ওরা সবাই একসাথেই গায়েব
হয়ে গেল, নাকি ওরা এখান থেকে চলে গেছে? না না, এটা তো কখনোই হতে পারে না। ওরা কখনোই আমাদেরকে এখানে ছেড়ে যেতে পারে না। এই এরিয়ার মধ্যে ডেস্টিনি গিল্ডের সাথে কোনো না কোনো খারাপ কিছু হয়েছে। তারপর ডেস্টিনি গিল্ডের লিডার ভাবতেছিল জাহুজির কাছে যে স্কিল আছে আর ওর সাথে থাকা লোকগুলো অনেক পাওয়ারফুল ছিল, আর ডেস্টিনি গিল্ডের মেম্বাররা এই এরিয়ার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল লোক ছিল। তাহলে ওদের সাথে কি ভাই এমনটা হতে পারে? আর এত পাওয়ারফুল লোক একসাথে থাকার পরেও ওদের কোনো খবরই পাওয়া যাচ্ছে না, তাহলে কি এমনটা হতে পারে ওরা সবাই মারা গেছে? কিন্তু এখানে যদি কোনো ব্যাটেল হয়ে থাকে তাহলে এই ব্যাটেলের এভিডেন্স কেন নাই? এখানে তো লড়াই করার কোনো চিহ্নই নাই, এমনকি যে ডেড বডি পড়ে থাকবে সেই ডেড বডি গুলোও নাই। আর এইসব কিছু দেখার পরে ডেস্টিনি গিল্ডের লোকেরা ডিসাইড করে যে এখান থেকে চলে যাওয়ার জন্য, কারণ এই জায়গাটা ওদের জন্য একদমই আর সেফ নয়। আর তারপর আমাদেরকে আবার 1 ঘন্টা পরের সিন দেখানো হয়। লিনমো ওইখানে তারা সবগুলো মনস্টারকেই মেরে ফেলেছিল, আর সেই সাথে ও গবলিন কিংকেও মেরে ফেলে। আর ওই গবলিন কিংটাকে ওইখানে মারার কারণে ও আবারও অনেকগুলো এক্সপিরিয়েন্স পয়েন্ট পায়। কিন্তু এইবার গবলিন কিং এর কোডটা লিনমো পায় না। আর এটা দেখার পরে লিনমো বুঝতে পারে যে এই গবলিন কিং এর কোডটা অতটাও সহজ জিনিস নয়, এটা একটু হলেও রেয়ার আছে। তারপর লিনমো মনে মনে ভাবতেছিল আমাকে গবলিন কিং এর এই কোডটাকে অনেক ভালোভাবে ইউজ করতে হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি জিয়াজিং একাডেমিতে ভর্তি হচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমাকে এই জায়গাতে থেকে লেভেল আপ করা উচিত। আর তারপর যখন আমার কাছে এনাফ লেভেল হয়ে যাবে জিয়াজিং একাডেমিতে যাওয়ার জন্য, তখন আমি জিয়াজিং একাডেমিতে যাওয়ার পরে একটা অ্যালকেমিস্টকে খুঁজে বের করতে পারবো, আর ওর সাহায্যে আমি গবলিন কিং এর রিংটাকে তৈরি করতে পারবো। আর ওইখানে গবলিন কিং কে মারার কারণে লিনমিও এখানে একটা বুক পেয়েছিল, আর এই বুকটা লিনমিওর কাছে একটু ইউজফুল ছিল, কারণ লিনমিওর কাছে যে দুটো স্কিল ছিল সোল ফ্লেম আর কর্পস এক্সপ্লোশন, এই বুকটার সাহায্যে ওই দুটো স্কিলকে আরো ভালোভাবে ইউজ করতে পারবে। কিন্তু লিনমিওর স্কেলেটন সোলজারের জন্য এই বুকটা কোনো কাজেরই ছিল না। আর ওইখানে লিনমিও আবারও লেভেল আপ করে লেভেল 13 এ চলে যায়। আর লিনমিও যখন বাইরে চলে আসে তখন ও বুঝতে পারে ওর লেভেল আপ হওয়ার কারণে ওর এক্সপেরিয়েন্স পয়েন্ট পাওয়াটা আরো হার্ড হয়ে যাচ্ছে। তখন লিনমিও মনে মনে ভাবতেছিল আমি যদি এর পরের বার এই ডেঞ্জিনকে ক্লিয়ার করি তাহলে আমি সম্ভবত 14 লেভেলে পৌঁছে যাব, কিন্তু আমি যদি 15 লেভেলে পৌঁছাতে চাই তাহলে আমাকে কমসে কম এই ডেঞ্জিনটাকে 3 বার ক্লিয়ার করতে হবে। আর ক্যালকুলেশন করার পরেই ও বলতেছিল আমার কাছে যতটুকু টাইম আছে এর মধ্যে আমি সর্বোচ্চ 16 লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবো। আর লেভেল 16 পর্যন্ত যাওয়ার জন্য আমাকে কমসে কম এই ডেঞ্জিনটাকে আরো 5 বার ক্লিয়ার করতে হবে। যদিও আমি যেটা আশা করেছিলাম তার থেকে লেভেল 16 একটু কম, কিন্তু সমস্যা নেই, জিয়াজিং একাডেমিতে ভর্তি হওয়ার জন্য এই লেভেল 16 একদম এনাফ হবে। আর তখন এই লিনমিও ওই ডেঞ্জিনের ভেতর থেকে টেলিপোর্ট হয়ে বাইরে চলে আসে। আর লিনমিও বাইরে দেখার পরে বলতেছিল এখানে বাকি যতগুলো প্লেয়ার ছিল ওরা সবাই তো এই জায়গা থেকে চলে গেছে, আর এই ডিসিশনটা ওদের জন্যই ভালো ছিল, কারণ ডেস্টিনি গিল্ডের বাকি লোকেরা যদি ওদেরকে ধরে ফেলতো তাহলে ওদের জন্য অনেক খারাপ হয়ে যেত। তারপর ওই ডেঞ্জিনটা লিনমিওর জন্য আবারও কুলডাউনে চলে যায়। তখন লিনমিও ডিসাইড করে কালকে এখানে আবারও আসার জন্য। তারপর পরের দিন আমরা জিয়াজুইকে দেখতে পাই, ও এখানে এসেছিল এই ডেঞ্জিনটাকে ক্লিয়ার করে লেভেল আপ করার জন্য, কারণ ও লেভেল 10 এ পৌঁছে গেছিল আর ও এখন ক্যাপেবল ছিল জিয়াহি মাইন্ড ডেঞ্জিনে এন্টার করার জন্য। আর তখনই জিয়াজুই লিনমিওকে এখানে দেখতে পায়, আর সেই সাথে সাথে জিয়াজুই লিনমিওর স্কেলেটন ওয়ারিয়ারকেও দেখতে পায়। আর তখন জিয়াজুই বুঝতে পারে লিনমিও এই ডেঞ্জিনের মধ্যে শুধুমাত্র একাই আছে আর আশেপাশে কোনো লোকই নেই। আর জিয়াজুই এই জিনিসটা দেখার পরে অবাক হয়ে যায় যে লিনমিও একাই এই ডেঞ্জিনের ভেতরে যাচ্ছিল। আর সেই সাথে ও মনে মনে ভাবতেছিল আমার মনে হয় লিনমিও এই ডেঞ্জিনটাকে আগেও একবার ক্লিয়ার করেছে। তারপর জিয়াজুই মনে মনে ভাবতেছিল আমিও তো একজন এলিমেন্টাল ম্যাজ, তাহলে আমার মনে হয় না আমার জন্য একটা ভালো পার্টিকে খুঁজে বের করা কঠিন হবে, কারণ আমি লিনমিওর কাছে একদমই হারতে চাই না। তারপর 45 মিনিট পরে আমরা দেখতে পাই লিনমিও লেভেল আপ হওয়ার পরে আর মেডিটেশন করে স্পিরিচুয়াল পয়েন্ট গ্যাদার করার পরে লিনমিও ওইখানে একসাথে 72টা স্কেলেটন সোলজারকে সামান করতে পারতো, আর ও সিস্টেম স্পেস ইনক্রিজ হয়ে 110 হয়ে গেছে। তারপর লিনমিও আবারও সবগুলো মনস্টারকে মেরে ওই গবলিন কিং এর ওইখানে চলে আসে। আর ওইখানে যাওয়ার পরে লিনমিও গবলিন কিং অর্ডার করে এখন তোমার সময় হয়ে গেছে জেগে ওঠার। আর ওই গবলিন কিং কে মারার পর আবারও লিনমিও সেম আইটেমই পায়। তারপর লিনমিও ওই গবলিন কিং এর সাথে কথা বলতেছিল। লিনমিও ওই গবলিন কিং এ বলতেছিল রাগ করো না বন্ধু, কারণ আমাকে লেভেল আপ করার জন্য তোমাকে আরো কয়বার মরতে হবে। আর তাছাড়াও তোমরা তো মনস্টার তাই না, তো তোমাদের রাগ হওয়ার কোনো দরকার নাই, তোমরা তো শুধু প্লেয়ারদের লেভেল আপ করার কাজেই আসবে। আর তাছাড়াও তুমি যদি আমার হাত দিয়ে মরো তাহলে তোমার মৃত্যু একদম পেইনলেস হবে। তাছাড়াও লিনমিও এই গবলিন কিং কে কিন্তু মারতেও চাইছিল না, কিন্তু তবুও ওকে মারা লাগতেছে, কারণ লিনমিওকে তো অবশ্যই লেভেল আপ করা লাগবে। তারপর আবারও 12 ঘন্টা পর লিনমিও আবারও ওই ডেঞ্জিনের ভেতরে চলে আসে। তারপর লিনমিও ওই গবলিন কিং এ দেখার পর অনেক ভয়ঙ্কর একটা হাসি দেয়, আর এটা দেখার পরে আমার গবলিন কিং এর জন্য অনেক দয়া হচ্ছিল। আর লিনমিও এখানে হাসতে হাসতে বলতেছিল আমি আবারও ফিরে এসেছি। আর লিনমিওকে ওইখানে দেখার পরে গবলিন কিং এর রিঅ্যাকশন ছিল এরকম। তারপর লিনমিও গবলিন কিং কে বলতেছিল আরে ভয় পাওয়ার কোনো দরকার নাই, কারণ আমি শুধুমাত্র তোমাকে 3 বার মারবো, আর তাছাড়া আমি তোমাকে এখানে যতবারই মেরেছি ততবারই মনে হয় তুমি আমার ব্যাপারে ভালো মতো জেনে গেছো। তারপর ওই ডেঞ্জিনকে লিনমিও আবারও ক্লিয়ার করার পরে বাইরে এসে রেস্ট নিচ্ছিল। তখন লিনমিও এখানে মনে মনে ভাবতেছিল লেভেল আপ হওয়ার কারণে আমি এখানে 76 স্কেলেটন সোলজারকে সামান করতে পারি, আর সেই সাথে আমার অ্যাট্রিবিউট 2300 পর্যন্ত পৌঁছে গেছে। আর এইখানে শুধুমাত্র আমার জন্য একটা খারাপ জিনিসই আছে, সেটা হচ্ছে আমি আমার স্কেলেটন ওয়ারিয়ার গুলো স্কিল গুলোকে ইনক্রিজ করতে পারতেছি না। আর তখন লিনমিও এখানে জিয়াজুই চলে আসে। আর লিনমিও জিয়াজুইকে দেখার পরে বুঝতে পেরে যে আমার মনে হয় জিয়াজুই এখন এই ডেঞ্জিনকে ক্লিয়ার করে বাইরে আসলো। আর তখন জিয়াজুই ওইখানে আসার পর লিনমিওকে জিজ্ঞেস করে এখন তোমার লেভেল কত। তখন লিনমিও জিয়াকে বলতেছিল এখন আমার লেভেল 14। আর এটা শোনার পর জিয়া একেবারে অবাক হয়ে গেছিল। আর সেই সাথে ও মনে মনে ভাবতেছিল লিনমিওর লেভেল এত তাড়াতাড়ি কিভাবে বাড়তেছে, কারণ এই ডেঞ্জিনটাকে ক্লিয়ার করা তো অনেক কঠিন ব্যাপার। আর আমাদের পার্টি শুধুমাত্র 2 বার এই ডেঞ্জিনটাকে ক্লিয়ার করার পরেই অনেক ক্লান্ত হয়ে গেছিল, আর আমরা তো শুধুমাত্র এখন পর্যন্ত লেভেল 11 পর্যন্তই পৌঁছেছি। তখন জিয়াজি অবাক হয়ে লিনমিওকে জিজ্ঞেস করতেছিল হ্যাঁ আমি মানতেছি তুমি এই ডেঞ্জিনটাকে একাই ক্লিয়ার করতেছো, কিন্তু তবুও তো তোমার এত তাড়াতাড়ি লেভেল আপ হওয়ার
হওয়ার কথা নয়। তখন জিয়াজুই মনে মনে ভাবতেছিল বিগিনিং লেভেলের ডেনজিনে লিনমোর লেভেল ছিল লেভেল 7 আর ওইখানে আমার লেভেল ছিল লেভেল 5 আর এই ডেনজিনে আসার পরে লিনমোর লেভেল 14 হয়ে গেছে, কিন্তু আমি এখনো লেভেল 10 এ আটকে আছি। এখানে তো আমার আর লিনমোর মধ্যে থাকা গ্যাপটা দিন দিন বাড়তেই যাচ্ছে। আর তারপর প্রতিবারের মতো জিয়া আবারও বলে আমি এইবার তোমার সাথে হারবো না। আর লিনমো জিয়াজুইকে যেতে দেখে বলতেছিল আরে তুমি তো এখনো এই ডেনজিনের বাইরে আসলে তাই না, তাহলে তুমি এখনই আবার পার্টি খুঁজতে যাচ্ছ কেন? আর তখন লিনমো মনে মনে ভাবতেছিল আমার মনে হয় জিয়ার কাছে এমন কোনো ট্রিক আছে যার মাধ্যমে জিয়ার উপরে কুলডাউন ইফেক্ট কাজ করে না। তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। তুমি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছো, তার মানে তোমাকে ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। তাহলে এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছো। আর এই চ্যানেলের সমস্ত আপডেট জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।